আসসালামু আলাইকুম, আমন্ত্রণ সবাইকে চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজনে সাথে রয়েছে আমি তাসফিন আশরাফ। আর সংবাদের শুরুতেই জানাচ্ছি ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো। মাতৃভূমির সার্বভৌমত্ব রাখতে সশস্ত্র বাহিনী প্রস্তুত, বললেন শেখ হাসিনা। সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে ভুল ব্যাখ্যা দিচ্ছে সরকার, অভিযোগ বিএনপির। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে 5 দলের আবেদন। শিক্ষার্থীদের বাস ভাড়া অর্ধেক নির্ধারণ ও অশোভন আচরণের বিচার দাবিতে অবরোধ, মঙ্গলবার সকাল পর্যন্ত আলটিমেটাম। আলোচিত বাংলাদেশি জাপানি 2 শিশু বাবার কাছে রাখতে হাইকোর্টের আদেশ, মা দেখতে আসতে পারবেন বছরে 3 বার। এবং নারী বিশ্বকাপের বাছাইয়ে পাকিস্তানকে 3 উইকেটে হারিয়েছে বাংলাদেশ, অপরাজিত 50 করে ম্যাচ সেরা রুমানা আহমেদ। এছাড়াও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে থাকছে। বিমান ও নৌবাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এবং উত্তরাধিকারীদের সংবর্ধনা দেওয়ার খবর। আনোয়ার শীট দামে কম, টিকে অনেক বেশি। আনোয়ার শীট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনে ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। বঙ্গবন্ধুর আদর্শ এবং মুক্তিযুদ্ধের চেতনায় সশস্ত্র বাহিনী জাতিকে আরও এগিয়ে নিতে যাবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেনাকুঞ্জের সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, মাতৃভূমির সার্বভৌমত্ব সমুন্নত রাখার পাশাপাশি করোনা ভাইরাস সহ সব ধরনের দুর্যোগ মোকাবেলা এবং দেশের উন্নয়নে সশস্ত্র বাহিনী প্রস্তুত আছে। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। ধন্যবাদ। 1971-এর মহান মুক্তিযুদ্ধে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা সমন্বিত আক্রমণের সূচনা করেছিল এদিন। সেই দিনটির স্মরণে সশস্ত্র বাহিনী দিবসের বিশেষ সংবর্ধনা আয়োজনে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সশস্ত্র বাহিনীর সঙ্গে নিজের পারিবারিক বন্ধনের কথা তুলে ধরে শেখ হাসিনা জানান, উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে 3 বাহিনীকে আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। মাতৃভূমির সার্বভৌমত্বকে সমুন্নত রাখার পাশাপাশি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যরা দেশের যে কোনো ক্রান্তি লগ্নে সর্বোচ্চ আত্মত্যাগে সদা প্রস্তুত। এ বাহিনীর সদস্যগণ বৈশ্বিক মহামারী কোভিড-19 মোকাবেলায় সম্মুখ সারির যোদ্ধা হিসেবে নানাবিধ কার্যক্রম পরিচালনা করেছে। কোয়ারেন্টাইন সেন্টার ও হাসপাতাল স্থাপন, আটকে পড়া দেশি বিদেশি লোকজনকে স্বদেশে প্রত্যাবর্তনের ব্যবস্থা, গুরুতর রোগী ও চিকিৎসা সুরক্ষা সামগ্রী স্থানান্তরের ক্ষেত্রে অত্যন্ত প্রশংসা অর্জন করেছেন। করোনা, মানবসৃষ্ট এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার পাশাপাশি আমাদের সশস্ত্র বাহিনী দেশের আর্থসামাজিক উন্নয়নেও একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে। বৈশ্বিক শান্তি রক্ষা, করোনা সহ যে কোনো দুর্যোগ মোকাবেলা ছাড়াও দেশের উন্নয়ন কার্যক্রমে স্বতঃস্ফূর্ত অংশ নেয় সশস্ত্র বাহিনীর প্রশংসা করেন সরকার প্রধান। আমি বিশ্বাস করি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে এবং মুক্তিযুদ্ধের চেতনা উজ্জীবিত সশস্ত্র বাহিনী আমাদের জাতির অহংকার এবং আপনারা যেন শৃঙ্খলা, পেশাগত দক্ষতা সর্বত্র প্রশংসিত হতে পারেন। দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি উন্নয়নমূলক কাজে অবদান রেখে দেশের গৌরব সমুন্নত রাখতে পারেন, আমি সেটাই বিশ্বাস করি। কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবের যে আদর্শ এবং মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত সশস্ত্র বাহিনী আমাদের জাতিকে আরও এগিয়ে নিয়ে যাবে এবং আমরা বিশ্ব দরবারে উন্নত জাতি হিসেবে মাথা উঁচু করে সম্মানের সাথে চলব, সেটাই আমাদের মূল লক্ষ্য। বক্তৃতায় করোনা মোকাবেলায় সবাইকে সচেতন থাকার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান প্রধানমন্ত্রী। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। সশস্ত্র বাহিনী দিবসে মহান স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও 3 বাহিনী প্রধান। বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, আন্তর্জাতিক সবকিছুর সাথে বাংলাদেশ সমান তালে চলতে পারার যে সক্ষমতা অর্জন করেছে তা যেন অব্যাহত থাকে। নীলাদ্রি শেখরের রিপোর্ট। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি
ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মোহাম্মদ আব্দুল হামিদ। এরপর শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা জানান সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা। শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল গার্ড অফ অনার প্রদান করে। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বীরশ্রেষ্ঠদের উত্তরাধিকারী, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে বাংলাদেশ সমান তালে পা মিলিয়ে চলতে পারে সে সক্ষমতা বাংলাদেশ অর্জন করেছে। লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা যে অর্জন করেছি সেটা ধরে রেখেই আমাদের এগিয়ে যেতে হবে। কাজেই এই সকল মানুষের সম্মিলিত প্রচেষ্টায় অর্জিত স্বাধীনতা এটা কখনো ব্যর্থ হতে পারে না। কাজে বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠবে। বাংলাদেশকে বিশ্ব মর্যাদায় আমরা আজকে নিয়ে এসেছি। এই মর্যাদা ধরে রেখে বাংলাদেশ এগিয়ে যাবে। সশস্ত্র বাহিনী দিবসে আমি এইটুকুই চাই যে আমাদের দেশের এই অগ্রযাত্রা যেন কোনো রকম ব্যাহত না হয়, বাংলাদেশ যেন সারা বিশ্বে মর্যাদা নিয়ে চলতে পারে। প্রতিটি বাঙালি পৃথিবীর যেখানে যাবে মাথা উঁচু করে গর্ব ভরে বলতে পারবে যে আমরা বিজয়ী জাতি, আমরা উন্নত জাতি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক ৫ জন সেনা, ২ জন নৌ ও ১ জন বিমান বাহিনীর সদস্যকে শান্তিকালীন পদকে ভূষিত করেন। শেখর, চ্যানেল আই, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে সরকার আইনের ভুল ব্যাখ্যা দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সংসদ সদস্যরা। রাষ্ট্রপতির ক্ষমতা বলে বেগম জিয়াকে বিদেশে পাঠানোর দাবি জানিয়েছেন তারা। এক আলোচনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হুঁশিয়ার করে বলেছেন, অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি না দিলে সরকার পতনের আন্দোলন শুরু হবে। রাহুল রায়ের রিপোর্ট। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে আন্দোলনে বিএনপি নেতারা। শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারা দেশে গণ অনশন কর্মসূচি পালন করেছে দলটি। সকালে একই দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে মানববন্ধন করেছেন বিএনপির সংসদ সদস্যরা। ৭ জন সংসদ সদস্যের মধ্যে ৬ জন ছিলেন মানববন্ধনে। ৪০১-এর ক্ষমতা অপরিসীম। সরকার যে কোনো সিদ্ধান্ত ৪০১-এ নিতে পারে। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে উনি, এবং ওনার যদি কিছু হয় তার পুরো দায়ভার কিন্তু এই সরকারকে নিতে হবে। প্রধানমন্ত্রীর কাছে আমরা আশা করি না, তবে কার কাছে আশা করি তার উপরে তো আছে, মাননীয় প্রেসিডেন্ট আছে। রাষ্ট্রপতির কাছে আমরা বলতে চাই, আপনি আপনার ক্ষমতা বলে আপনি ম্যাডামের চিকিৎসার ব্যবস্থা করুন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনায় আবারও এ দাবি জানিয়ে সরকারকে হুঁশিয়ারিও দিয়েছেন বিএনপি মহাসচিব। তার বাইরে চিকিৎসা করা অত্যন্ত জরুরি, ডাক্তাররা বলছেন সেই অনুমতি পাওয়া যাচ্ছে না, সেই সুযোগ পাওয়া যাচ্ছে না। আজকে আমরা এই আলোচনা সভা থেকে এই কথা বলতে চাই, অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়া হোক, তাকে মুক্তি দেওয়া হোক। তা না হলে এই সরকারের পতনের আন্দোলন তাদেরকে অবশ্যই। বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে সোমবার সারা দেশে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপি চায় বেগম খালেদা জিয়া সবসময় অসুস্থ থাকুক। বিএনপি চেয়ারপারসনকে চিকিৎসার জন্য বিদেশ নিতে বিএনপির গণ অনশন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, তারা বেগম জিয়াকে বিদেশে পাঠিয়ে দিতে চাচ্ছে নাকি বেগম খালেদা জিয়া পালাতে চাচ্ছেন সেটি হচ্ছে প্রশ্ন। নয়াপল্টনের কার্যালয়ের সামনের দোকানপাট থেকে খবর যেটি জানা যাচ্ছে, গণ অনশনের সময় সেখানে খুব ভালো বেচা বিক্রি হয়েছে খাবারের দোকানগুলোতে। আমি দেখলাম যে সেখানে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ গেছেন, বক্তব্য রেখেছেন, যাদেরকে মানুষ মনে করে তারা রাজনীতিতে পরিত্যক্ত, যারা রাজনীতিতে গুরুত্বহীন হয়ে গেছেন, তারা সেখানে গিয়ে অনেকেই দেখলাম তাদের গুরুত্বটা বাড়ানোর চেষ্টা করেছেন। উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছে 5টি রাজনৈতিক দল। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে দলগুলোর প্রধানরা একটি আবেদনপত্র দিয়ে তা প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আবেদনটি পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
শিক্ষার্থীদের জন্য বাস ভাড়া অর্ধেক নির্ধারণের দাবি এবং বাস শ্রমিকদের অশোভন আচরণের প্রতিবাদে রাজধানীর বকশীবাজার চৌরাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে বদরুন্নেসা কলেজের ছাত্রীরা। কলেজ অধ্যক্ষ এবং বাস মালিক প্রতিনিধির আশ্বাসে 2 ঘন্টা পর অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। বদরুন্নেসা কলেজ ছাত্রীকে ধর্ষণের হুমকি দেওয়ার ঠিকানা পরিবহনের চালক রুবেল এবং হেলপার মেহেদিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে সন্ধ্যায় গ্রেফতার করেছে র্যাব। এনামুল কবির রূপমের রিপোর্ট। সকালে বকশীবাজার চৌরাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে বদরুন্নেসা গার্লস কলেজের শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দেয় আশপাশের কলেজের ছাত্ররাও। শিক্ষার্থীদের প্রতি বাস শ্রমিকদের হয়রানির প্রতিবাদ ও বাস ভাড়া অর্ধেক নির্ধারণের দাবি জানায় তারা। বিক্ষোভকারীদের অভিযোগ, বাস শ্রমিকদের চলমান হয়রানির মধ্যেই এক ছাত্রীকে গালাগাল ও নাজেহাল, এমনকি ধর্ষণের হুমকি দেয় এক বাস শ্রমিক। তার বিচারের দাবি জানায় ছাত্রীরা। নীলাচল, মৌমিতা, ঠিকানা, ধামরাই, এই 4টা বাস এবং প্রত্যেকটা বাস মেয়েদের সুন্দরকে। কলেজ অধ্যক্ষ এবং বাস মালিক প্রতিনিধি শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার আশ্বাস দেন। হেল্পারের সঙ্গে হয়তো কোনো কথা কাটাকাটি হয়েছে, তোমাদের জন্য আমরা যথেষ্ট, আমরা তোমাদের জন্য সবকিছু করবো। তোমাদের যে দাবি দেওয়া দিয়েছ, কর্তৃপক্ষ এসেছে, তোমরা তোমাদের দাবি পেশ করো। আমি আমার কাউন্টারদেরকে বলে দিব, আমি আমার ম্যানেজমেন্টকে বলে দিব এবং স্টুডেন্টদেরকে সহযোগিতা লাগে আমরা সহযোগিতা করব। মঙ্গলবার সকালের মধ্যে দোষী বাস শ্রমিককে চিহ্নিত করে বিচারের আলটিমেটাম দিয়ে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। আমাদের দাবি নিশ্চিত না হয় আমরা পরশুদিন সকাল 10টায় একই টাইমে এই জায়গায় আমরা আবার উপস্থিত হব। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। আলোচিত জাপানি 2 শিশু বাবা ইমরান শরীফের কাছে রাখার আদেশ দিয়েছেন হাইকোর্ট। তবে মা নাকানো এরিকো সন্তানদের দেখতে বছরে 3 বার এসে একান্তে তাদের সাথে 10 দিন সময় কাটাতে পারবেন। এই খরচ বহন করবেন বাবা। হাইকোর্ট বিষয়টি হৃদয় বিদারক উল্লেখ করে বলেছেন, এই ঘটনায় সন্তানরাই বেশি ক্ষতিগ্রস্ত হবে। মাঝার রহমানের রিপোর্ট। 2 শিশু জেসমিন মালিকা ও লাইলা লেনা জাপান থেকে তাদের বাংলাদেশে নিয়ে আসেন বাবা ইমরান শরীফ। এর প্রতিকার চাইতে হাইকোর্টে আসেন মা নাকানো এরিকো। আদালতের আদেশে প্রথমে ভিকটিম সাপোর্ট সেন্টারে, পরে গুলশানের ভাড়া বাড়িতে আছে বাবা মা সহ শিশুরা। ভবিষ্যতে বাবা মা গঠনমূলক পদক্ষেপ নেবেন এমন আশাবাদ জানিয়ে আদেশ দেন আদালত। শুরুতে যেটা বলেছেন যে হারিয়ে জিতি যেই জিতুক বা যেই হারুক, কিন্তু বাচ্চারা ভিকটিম হবেন, কারণ পৃথিবীর নিয়মিত একটা বাচ্চার বাবা থাকবে, মা থাকবে। 2 শিশু সন্তানের সঙ্গে 2 বার কথা বলে তাদের কল্যাণের কথা চিন্তা করে এই আদেশ দিয়েছেন হাইকোর্ট। বাবার হেফাজতে বাচ্চাগুলোকে দেওয়া হয়েছে। 10 দিন করে মা বাংলাদেশে আসতে পারবে, এসে বাচ্চাদের সঙ্গে থাকতে পারবে। বছরে 3 বার এই সমস্ত খরচ বহন করবে বাবা। মাসে 2 বার 2 সপ্তাহে উইকলি ভিডিও কল করবে মার সঙ্গে। সোশ্যাল ওয়েলফেয়ার প্রতি 3 মাস অন্তর অন্তর বাচ্চাদেরকে দেখে একটা রিপোর্ট জমা দেবে রেজিস্ট্রার অফিসে। রায়ের বিরুদ্ধে আপিল করা হবে কিনা সে সম্পর্কে জানান মায়ের আইনজীবী। বাচ্চাদের কাস্টডির ব্যাপারে একটি আদেশ হয়েছে, মামলাটি এখনো নিষ্পত্তি হয়নি। এই জন্য পরবর্তী পদক্ষেপ লিখিত আদেশ পাওয়ার পরেই আমরা আপনাদেরকে জানাবো। বর্তমান রিট আবেদনটি চলমান থাকবে এমন সিদ্ধান্ত জানিয়ে হাইকোর্ট 3য় শিশুকে বাংলাদেশে আনার নির্দেশনা চেয়ে বাবার করা আবেদন খারেজ করে দেন। মাঝড়ক মান্না, চ্যানেল আই, ঢাকা। কারোর শিখিয়ে দেয়া পথে নয়, বাংলাদেশ নিজের মতো করে উন্নয়নের পথে হাঁটছে বলেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। প্রধানমন্ত্রী বেসরকারি বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, ডিজিটাল অবকাঠামো, কৃষি প্রক্রিয়াজাত ব্যবসা ও পরিবেশ বান্ধব শিল্প আগামী দিনে বাংলাদেশকে বিশ্বে পরিচিত করবে। পরাগাসিমের রিপোর্ট। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ফরেন ইনভেস্টর্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ফিক্কির আয়োজনে অনুষ্ঠান সমৃদ্ধির অগ্রযাত্রা। অংশ নেন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, নীতি নির্ধারক, কূটনীতিক, ব্যবসায়ী নেতা, বহুজাতিক কোম্পানির প্রধান নির্বাহী সহ অন্যরা।
অনুষ্ঠানে বাংলাদেশের 50 বছরের অর্জন এবং ভবিষ্যৎ বাংলাদেশ কেমন হবে তার একটি ইতিবাচক উপস্থাপনা তুলে ধরা হয়। Economy of Bangladesh dramatically changed from the so-called basket case to a sustained and stable growth-based economy. Bangladesh has transformed from least developed countries to LDCs to a lower middle income country. ব্র্যান্ডিং বাংলাদেশ পর্বে অংশ নেন বাংলাদেশের উন্নয়ন সহযোগী জাপান, দক্ষিণ কোরিয়া ও নেদারল্যান্ড সরকারের প্রতিনিধিরা। বাংলাদেশের উন্নয়নকে এগিয়ে নিতে 3টি বিষয়ের উপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা। Agro processing is one, digital Bangladesh is another, and the sustainable green finance or sustainability is the other one. Last decade we have grown the highest, but again our FDI to GDP ratio is very, very low. So that is something which is, I think we need to. দেশের উন্নয়নকে এগিয়ে নিতে অনেক ধরনের সংস্কার আনা হচ্ছে বলে জানান পরিকল্পনা মন্ত্রী। We would like to do well, but we would like to do it our way, and there is nothing wrong in that. Things can be done our way. If I give you just one example, the Padma Bridge, we were left high and dry. There was no way of building it. We are told there is no money around unless you do this, do that, do that. We would like to do it our way. And that is the branding. That is the brand that we chase. সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানে এনে দেয় ভিন্ন মাত্রা। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। বেশি দামে সেট টপ বক্স যেন জনগণের উপর চাপিয়ে দেওয়া না হয় তা মনিটর করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। অ্যাসোসিয়েশন অফ চ্যানেল ওনার্স এডকোর আলোচনায় তিনি বলেন, বিদেশি চ্যানেলের সম্প্রচার ক্লিন ফিট হওয়ার কারণে দেশের টেলিভিশন শিল্প যে বিজ্ঞাপন হারাতো তা এখন পাওয়া শুরু করেছে। লুৎফুর রহমান সোহাগের রিপোর্ট। বিশ্ব টেলিভিশন দিবস উপলক্ষে এডকোর গোলটেবিল আলোচনা। এডকো সদস্যরা বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট ব্যবহারের কারণে খরচ বেড়েছে, আবার বিজ্ঞাপনদাতাদের নিয়ন্ত্রণ করতে না পারায় আয়ও বাড়েনি। নতুন হুমকি হিসেবে আসছে আইপিটিভি। অনুমোদনহীন কন্টেন্ট বানিয়ে প্রচার করছে মোবাইল কোম্পানিগুলো। আইপিটিভি এবং বিভিন্ন ধরনের অনলাইন চ্যানেলে প্রচারিত কন্টেন্টগুলো যেমন বস্তুনিষ্ঠ নয়, তেমনি একই সঙ্গে বেশিরভাগ ক্ষেত্রে এসব কন্টেন্ট ধর্মীয়, রাজনৈতিক ও সাংস্কৃতিক বিষয়ে নানা ধরনের অপপ্রচার ছাড়ানোর হাতিয়ার হয়ে উঠেছে। বিটিআরসি তখন জানিয়েছিল কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে ডোমেন কিনে বা ফেসবুক ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে জনগণকে আইপিটিভি দেখাচ্ছে, অথচ তাদেরও কোনো বৈধ অনুমোদন নাই। আমাদের জোর দাবি এই যে শুধু লাইসেন্স আছে দেশে এমন টিভি চ্যানেল সমূহ আইপি প্রোটোকল ব্যবহার করতে পারবে। তথ্যমন্ত্রী বলেন, টেলিভিশন মিডিয়ায় কর্মরত লাখো মানুষ, গণমাধ্যম কর্মীদের সুরক্ষায় আইন প্রণয়নের কাজ চলছে। টেলিভিশন রেটিং, সেট টপ বক্স, বিদেশি বিজ্ঞাপন, মোবাইল কোম্পানিগুলোর কন্টেন্ট নিয়ে কথা বলেন মন্ত্রী। জনগণের উপর যাতে কোনোভাবেই অযাচিতভাবে বেশি টাকার সেট টপ বক্স বিক্রি করা না হয় সেটা আমরা মনিটর করব, এবং এটাতে মনোপলি করতে আমরা দিব না। আমরা ধীরে ধীরে এই কেবল অপারেটিং সিস্টেমটাকে ডিজিটালাইজ করতে পারবো। রাষ্ট্রের লক্ষ্য অর্জনে টেলিভিশন চ্যানেলগুলোকে আরো কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তথ্যমন্ত্রী। তারা আবেদন করলে আমরা তাদের আবেদন সোহাগ, চ্যানেল আই, ঢাকা। এবারে আই স্পোর্টস। জানাতে গিয়ে অনেক সময় ফুলের বাগান এবং প্রাকৃতিক সৌন্দর্য বিনষ্ট করেন দর্শনার্থীরা। এবার এসব বিষয় নিয়ে সতর্কতা জারি করে কিছু নির্দেশনা দিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। লালা নসিনের রিপোর্ট। গাবতলী থেকে জাতীয় স্মৃতিসৌধের রাস্তাটি এখন অনেকটাই পরিচ্ছন্ন, তবে প্রতিবছর মহান বিজয় দিবসের কয়েক সপ্তাহ আগেই রাজনৈতিক পোস্টার, ব্যানার, তোরণ আর ফেস্টুনে ঢেকে যায় সড়কটি। বিজয় দিবস ঘিরে মোড়ে মোড়ে সাউন্ড বক্স বসিয়ে উচ্চস্বরে গান আর অতিরিক্ত আলোকসজ্জার কারণে প্রতি বছরই ভোগান্তি পোহান আশপাশের বাসিন্দারা। গাছগুলো দেখবেন যে প্রতিটা গাছে আপনার ব্যানার, পোস্টার সবকিছুই থাকে। পোলাপান একটা গাড়ি ভাড়া করে সাউন্ড বক্স নিয়ে লাফালাফি করে, ব্যানার লাগানো হয়, গান বাজনা হয়। আশেপাশে লোকজন আছে, বাসা বাড়ি আছে, সেখানে অনেক অসুস্থ লোকজন থাকে, পরিবেশটা যেন একটু স্থিতি থাকে। এসব ভোগান্তি থেকে জনগণকে মুক্ত করার পাশাপাশি সড়কের সৌন্দর্য বজায় রাখতে বিজয় দিবসকে কেন্দ্র করে এবার 3 দফা নির্দেশনা দিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, যার মধ্যে রয়েছে জাতীয় স্মৃতিসৌধের রাস্তায় তোরণ, পোস্টার, ব্যানার, ফেস্টুন না টানানো, আলোকসজ্জা না করা ও সাউন্ড বক্সে গান না বাজানো।
বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে দর্শনার্থীরা যেন স্থাপনার সৌন্দর্য নষ্ট না করে সে বিষয়েও সতর্কতা জারি করছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। শহীদদের সম্মানে এখানে পুষ্পস্তবক অর্পণ করতে আসবেন মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী এবং জনগণ। এই মনোরম পরিবেশ উপভোগের জন্য আমরা যেটা তৈরি করে থাকি সেটা নষ্ট করে স্মৃতিসৌধের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হচ্ছে এবং শহীদদের প্রতি অসম্মানও করা হচ্ছে। করোনা মহামারীর কারণে দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় আসন্ন বিজয় দিবস ঘিরে স্মৃতিসৌধ সাজানো হচ্ছে। বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে প্রায় প্রতি বছরই জাতীয় স্মৃতিসৌধের প্রাকৃতিক সৌন্দর্য ও ফুলের বাগানগুলো বিনষ্ট করে দিয়ে যায় দর্শনার্থীরা। আসছে বিজয় দিবসে এ বিষয়ে কঠোর অবস্থানে থেকে দর্শনার্থীদের অনেক বেশি সতর্কতা প্রত্যাশা করছেন কর্তৃপক্ষ। জাতীয় স্মৃতিসৌধ থেকে লায়লা নওশিন, চ্যানেল আই। এর সাথে সংবাদে নিয়েছে অশোক লেলানি ফাদাটস বিরতি। আর বিরতির পর যা থাকছে তারা দেখছেন চ্যানেল আই সংবাদ। নীলফামারীর জল ঢাকায় নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের শীতবস্ত্র সহায়তা দিয়েছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। শীতের শুরুতে গরম কাপড় পেয়ে খুশি শীতার্ত অসহায় মানুষ। আনোয়ারুল আলম প্রধানের রিপোর্ট। প্রতি বছরের মতো এবারও শীতার্তদের মাঝে গরম কাপড় বিতরণ কার্যক্রম শুরু করেছে পরিবেশ সংরক্ষণে কাজ করা প্রতিষ্ঠান প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। দেশের উত্তরের নদী ভাঙন কবলিত জনপদ নীলফামারীর জলঢাকার শোলমারি গোপালঝাড় এলাকায় শীতবস্ত্র বিতরণ করেছে প্রতিষ্ঠানটির স্বাস্থ্যসেবা কেন্দ্র। বন্যায় সব ভাঙে গেছে, সব নিয়ে গেছে, আমাদের থাকার কোনো বস্ত্র নাই। তাই প্রকৃতি জীবন ও স্বাস্থ্য কেন্দ্রে আমাদের একটা কম্বল দিচ্ছে, তাই আমাদের খুব উপকার হবে। আমাদের খুব বিশাল উপকার হলো। আল্লাহ তবরক তাআলা তার জন্য খুব ভালো করুক, তার মঙ্গল করুক, তার ব্যবসার মধ্যে আল্লাহ তবরক তাআলা বরকত দেব। আমি নামাজ বন্দেগী পড়ি, কারণটা দেওয়াতে আমার উপকার হল, শীতকাল আমি কাটিয়ে দেবো। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের সহায়তায় আজকে কম্বল বিতরণ অনুষ্ঠান করা হচ্ছে। এটি আমি সাধুবাদ জানাই এবং এই অঞ্চলের মানুষের জন্য সরকারের পাশাপাশি এই সংস্থা যে মানুষের ত্রাণ কার্যে একেবারে জনগণের দোরগোড়ায় একেবারে প্রত্যন্ত অঞ্চলে এসেছে এবং এই প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য তারা এই শীতের প্রারম্ভেই তাদের পাশে দাঁড়িয়েছে। এজন্য আমি তাদের টিমের প্রত্যেককেই আমি স্বাগত জানাই। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় শীতবস্ত্র বিতরণ করবে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের স্বাস্থ্যসেবা কেন্দ্র। নীলফামারী থেকে আনোয়ারুল আলম প্রধান, চ্যানেল আই। এবারে জিপের ইস্পাত বাংলাদেশের অগ্রযাত্রা সংবাদ। নির্মাণে প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্ব সেরা স্টিল? জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। বাংলার ঐতিহ্যবাহী মেসলিনের গৌরব ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে সরকার। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকায় মেসলিন হাউসে চলছে মেসলিন তৈরির কাজ। বস্ত্র এবং পাটমন্ত্রী জানিয়েছেন পুরনো মেসলিনের তুলনায় এখন আরো উন্নত ধরনের মেসলিন তৈরি করা হচ্ছে। বাণিজ্যিক উৎপাদনে যাওয়ার পর মেসলিন আবারও বিশ্ববাজারে মর্যাদা পাবে বলে আশা করছেন নীতি নির্ধারকরা। লুৎফুর রহমান সোহাগের রিপোর্ট। ঢাকায় মসলিনের খ্যাতি আর হারিয়ে যাওয়া প্রায় 2 শতাব্দী ধরে বাংলায় কিংবদন্তি হয়ে রয়েছে। বাস্তবে তা ফিরিয়ে আনার তৎপরতা চলছে বেশ কয়েক বছর ধরে। ফুটি কার্পাসে চাষ করে অতি সূক্ষ্ম সুতা পাওয়ার পর এখন মসলিনের শাড়ি তৈরির নিরন্তর চেষ্টা চলছে শীতলক্ষার তীরে। জটিল বয়ন কৌশলের কারণে সে শাড়ি পেতে অপেক্ষা করতে হবে কমপক্ষে 5 থেকে 6 মাস। মসলিন তৈরির সেই চ্যালেঞ্জের কথা বলছেন কারিগররা। সুতাটা তো চিকুন, আমি তো মোটা কাটি না, তো আমার একটু সময় লাগবে। কারণ দেখা গেছে আমার 50 বার যদি সুতাটা মোটা আসে তখন আমি 50 বার ছিড়বো। সুতাটা চিকুন হইতেছে, সুতাটা নরম হইতেছে, এই জন্য আমাদের কাজটা করতে খুব সমস্যা হয়। আমরা চেষ্টা করলে তাড়াতাড়ি পারবো না, সুতা অনেক নরম, হাতের তৈরি তুলার সুতা, এটা জুড়ে কাজ করলে ছিঁড়ে যায়। মানে গরম হইলে কাজ করা যায় না, বেশি রোদ হলে, আর বেশি ঠান্ডা হইলেও কাজ করা যায় না। মসলিন নিয়ে সম্ভাবনার ছবি দেখালেন মন্ত্রী। এখন সুপার মসলিন আমরা তৈরি করতে পারছি। এই কাজ করতে করতে আমরা একদিন কমার্শিয়াল স্টেজে পৌঁছে যাব। আমরা প্রথমে শাড়িটাকে আমাদের দেশ ঐতিহ্যটাকে ফিরিয়ে আনবো, তারপরে এটা রপ্তানিও হবে। রপ্তানি করা জিনিসটা যদি আমরা প্রাইভেট স্কেলে দিতে পারি তখন প্রাইভেট স্কেলে এটা ছড়িয়ে যাবে। পরিকল্পনা বাস্তবায়ন হলে কর্মসংস্থানের সুযোগ বাড়াবে মসলিন।
বাংলার তাঁতিদের যে শিল্পকর্মের খ্যাতি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল, সেই মসলিনের ঐতিহ্য ফিরিয়ে আনার তৎপরতা চলছে এই মসলিন হাউজে। প্রত্যাশা, আরও উন্নত মানের মসলিন তৈরি করবেন এই সময়ের তাঁতিরা। নারায়ণগঞ্জের, রূপগঞ্জের, ঢাকায় মসলিন হাউস থেকে লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই। এবারে নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। ইউরোপ জুড়ে আবারও বাড়ছে করোনা ভাইরাসের প্রকোপ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আংশিক বিধি নিষেধের ঘোষণা দিয়েছে নেদারল্যান্ডস। এর প্রতিবাদে রটারডাম শহরে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ হয়েছে। আন্দোলনকারীরা বলছেন সরকারের কোভিড পাস কার্ডের পরিকল্পনা এবং আসন্ন নববর্ষে আতশবাজি নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়ায় জনগণ ক্ষুব্ধ। এর আগের দিনও রাতে ব্যাপক বিক্ষোভ হয়। আন্দোলনকারীদের দমাতে পুলিশ ফাঁকা গুলিও ছোড়ে। এতে পরিস্থিতির আরও অবনতি হয়। এক পর্যায়ে পুলিশের গাড়ি এবং রাস্তায় আগুন জ্বালিয়ে দেয় বিক্ষুব্ধরা। সহিংসতায় জড়িত থাকায় ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ। সশস্ত্র বাহিনী দিবসে মহান স্বাধীনতা যুদ্ধে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এবং তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী এবং বাংলাদেশ নৌবাহিনী। সেই সময় মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর সদস্যদের আত্মত্যাগ শ্রদ্ধা ভরে স্মরণ করা হয়। মিথিলা নাসরিনের রিপোর্ট। সশস্ত্র বাহিনী দিবস 2021 উপলক্ষে নৌবাহিনীর খেতাবপ্রাপ্ত 19 জন বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। অনুষ্ঠানে 2020 সালে বিভিন্ন ক্ষেত্রে বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে 38 জন নৌ সদস্যকে শান্তিকালীন পদকে ভূষিত করা হয়। আমাদের বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের আদর্শ অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করছে বলেই দেশের বাইরেও বাংলাদেশ নৌবাহিনী সুনাম ও সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। আপনাদের এই অর্জন নিঃসন্দেহে বাংলাদেশ নৌবাহিনীর জন্য অত্যন্ত গর্বের, যা ভবিষ্যতে অন্যান্য নৌ সদস্যের প্রেরণা যোগাবে। বিমান বাহিনীও তাদের খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারী এবং কিলো ফ্লাইটের বৈমানিক সহ 25 জনকে সংবর্ধনা দিয়েছে। মহান মুক্তিযুদ্ধে বিমান বাহিনীর সদস্যদের আত্মত্যাগ শ্রদ্ধাভরে স্মরণ করেন বিমান বাহিনী প্রধান। একই সাথে পেশাগত দক্ষতা এবং নিষ্ঠা বজায় রেখে বাহিনীর সদস্যদের কাজ করার আহ্বান জানান তিনি। মহান মুক্তিযুদ্ধে আপনাদের আত্মত্যাগের চেতনা আমাদের ভবিষ্যৎ চলার পথে পাথেয় হয়ে থাকবে। আমাদের সুন্দর ভবিষ্যতের জন্য আপনারা সেদিন আপনাদের সুন্দর বর্তমানকে উৎসর্গ করে ত্যাগের যে মহান দৃষ্টান্ত স্থাপন করেছেন তা আজ আমাদেরকে গর্বিত করে। অনুষ্ঠানে বিমান বাহিনীর বাসার ঘাটিতে মাল্টিপারপাস কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাহিনী প্রধান। মিথিলা নাসরিন, চ্যানেল আই, ঢাকা। এবারে অর্থনীতি সংবাদ। টাঙ্গাইলের সখীপুরে পূবালী ব্যাংক লিমিটেডের 486তম শাখা শুভ উদ্বোধন হয়েছে। উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শফিউল আলম খান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিওও মোহাম্মদ আলী, সখীপুর থানা ইনচার্জ একে সাইদুল হক ভূঁইয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান শওকত শিকদার এবং অন্যরা। সভাপতিত্ব করেন ব্যাংকের ময়মনসিংহ অঞ্চলের অঞ্চল প্রধান চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান। এবারে ইন্ডি ক্যাফে গ্লোবাল সিল্ক সিটি সংবাদ।
রাজশাহীতে ইলিশ সম্পদ উন্নয়ন এবং ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় অংশীজনদের অংশগ্রহণে অবহিতকরণ কর্মশালা হয়েছে। জেলা প্রশাসন এবং জেলা মৎস্য অধিদপ্তর আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ হুমায়ুন কবির। জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে এবং মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা সঞ্জিদা খানমের সঞ্চালনায় কর্মশালায় স্বাগত বক্তৃতা করেন জেলা মৎস্য কর্মকর্তা অলোক কুমার সাহা। সেই সময় মা ইলিশ এবং জাটকা সংরক্ষণে মৎস্য আইন বাস্তবায়নে গুরুত্ব দেন বক্তারা। তারা বলেন, জেলেদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং অভয় আশ্রম ব্যবস্থাপনার মাধ্যমে ইলিশের উৎপাদন বাড়াতে হবে। এবারে জানাবো পূবালী ব্যাংক কৃষি সংবাদ। ডিজেলের মূল্য বৃদ্ধিতে বেড়ে যাচ্ছে ফসলের উৎপাদন ব্যয়। কৃষক বলছেন, প্রচলিত বাজার পরিস্থিতিতে কৃষি আবাদ লাভজনক করে তোলা আরও কঠিন হয়ে উঠল। এক্ষেত্রে উৎপাদন ব্যয় বিবেচনায় ফসলের বাজার মূল্য নির্ধারণের দাবি তাদের। দানিয়েল সুজিত বোসের রিপোর্ট। বিভিন্ন উপকরণ ও বাড়তি শ্রমিক ব্যয়ের চাপের ভেতর নতুন করে ডিজেলের মূল্য যোগ হয়েছে লিটারে প্রায় 18 থেকে 20 টাকা। এতে সেচের খরচ বৃদ্ধি পাওয়ায় ফসলের সামগ্রিক উৎপাদন ব্যয় বেড়েছে। সারের দাম হয়ে যাচ্ছে বেশি, বা তেলের দামও বেশি হয়ে যাচ্ছে। আমাকে যে কৃষক আমরা যে পানি দিয়ে বা ব্লক করবো, তার যে খরচ যা আছে আমার তো তা উঠে না। তেল কিনতে পারতে আগে কিনতাম 60টা 70টা, এখন আছে 85টা 1 লিটার। কি চলা সম্ভব? এবারে অনেকে জমি করাই ছাড়ান দেবে না, কারণ তেলের দাম যা বাড়তি। অনেক সময় দেখা যাচ্ছে যেসব জায়গায় একটু লবণ লেখা আছে সে জায়গায় কিন্তু দাম মাইক যায়। কারণ তারা তো দিশারাই হয়ে রয়েছে যে অনেক সময় দেখা যায় তেলের দাম কম থাকলে একটু আগ্রহ থাকে একটু দাম টান লাগানো। তো সবটা যদি দাম কমায় তাহলে আমরা বেঁচে থাকতে পারি, তাই ছাড়া আমাকে বেঁচে থাকার কোনো লাইন নেই। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির বিষয়টি বিবেচনা করে সৌর বিদ্যুৎ ব্যবহারের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। আমরা কৃষকদের মাঝে চেষ্টা করছি সোলার বেশি দিয়ে সেখান থেকে বেশি যেন এনার্জি পায় সেই চেষ্টা করা হচ্ছে। এছাড়াও সে বিদ্যুৎ চালিত পাম্পগুলো যেন ভালোভাবে চলতে পারে এবং আরো বাড়ানো যায় সেদিকে আমরা চেষ্টা চালাচ্ছি। উৎপাদন খরচ বিবেচনায় ফসলের মূল্য নির্ধারণের দাবি বিশেষজ্ঞদের। তাদের উৎপাদিত ফসল সরাসরি তারা যদি যে বেশি দামে শহর এলাকায় বিক্রি সেখানে আনার ব্যবস্থা করতে পারে, বা তাদের যে ধান গম এগুলো সংগ্রহ করা হয় সরকার কর্তৃক, এখানে যদি কিছুটা হলেও মূল্য বাড়িয়ে দেন সরকার, তো দেখা যাবে তাদের এই ক্ষতিটা পুষিয়ে যাবে। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, খুলনা। এবারে প্রকৃতি সংবাদ। সবুজ পরিবেশে শিশুদের বিকাশের নতুন এক অঙ্গন ফুলকুড়ি। খুলনার ফুলতলায় গড়ে ওঠা ছায়াঘেরা পার্কটি বিনোদন এবং শিশুদের মেধা বিকাশে সহায়ক করে গড়ে তোলা হয়েছে। দানিয়েল সুজিত বোসের রিপোর্ট। খুলনা শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে ফুলতলা উপজেলা প্রাঙ্গণে গড়ে উঠেছে ফুলকুড়ি পার্ক। সবুজে ঘেরা নয়নাভিরাম পরিবেশে ফুলকুড়িদের ভিড়। এখানে রয়েছে দোলনা, কার্টুন চরিত্রের ছবি, রিপ্লিকা সহ বিভিন্ন রাইড। আছে দেশীয় গাছগাছালি আর পাখির কিচিরমিচির। বাচ্চারা বেশ সুন্দর পরিবেশে খেলাধুলা করতেছে, বা সবার দিক দিয়ে মোটামুটি ভালো লাগতেছে, বা দর্শনার্থী আসতেছে খুবই। ফুলগুলো দেখে বেড়াচ্ছে, অনেক কিছু আনন্দই করতে পারতেছে। নিজেদের কাছাকাছি আসতে পারবো, দেখতে পারবো, এটাই তো মজাদায়ক। আগামী প্রজন্মকে সুস্থ পরিবেশে গড়ে উঠতে সহায়তা দিতেই এই পার্ক গড়ে তোলা হয়েছে। যদিও সে ছোট পরিসরে, কিন্তু এর গুরুত্ব অনেক বেশি বহন করে, এবং এটা আমাদের ছেলে মেয়েরা সহ এখানে যারা যাবে বিকেলে খেলাধুলো করতে পারবে, এবং এইটার মাধ্যমে খেলাধুলোর মাধ্যমে ছেলে মেয়েরা অন্তত মোবাইলের প্রতি যে আসক্তটা ছিল সেটা থেকে অন্তত কিছু সময়ের জন্য তারা একটা ভালো অবস্থায় যাবে বলে আমরা মনে করি। আমরা আমাদের স্বল্প সাধ্যের মধ্যে এরকম একটি সবুজের মধ্যে যে স্থাপনা তৈরি করেছি, তাতে করে বাচ্চারা কিন্তু এখানে আসতে পারবে, তারা দোলনায় দোল খাবে, তারা এখানে পাখির কিচিরমিচির গান শুনতে পারবে, এবং এই যে ঝরা পাতা বা সবকিছু মিলিয়ে তাদের সময়টা কিন্তু ভালো কাটবে। স্থানীয় পর্যায়ে বাচ্চাদের তেমন কিছু করার থাকে না, বিশেষ করে বিকেলে বা লেখাপড়ার ফাঁকে। এটি বিরাট একটি তাদের মনোজগতে একটি প্রভাব ফেলবে এবং তাদের ভবিষ্যতে মানসিক বিকাশের জন্য একটা বিরাট ভূমিকা রাখবে। ভার্চুয়াল জগতের বাইরে প্রাকৃতিক পরিবেশে বিনোদনের অনন্য স্থান ফুলকুড়ি পার্ক। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, খুলনা। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ।
এয়ার কন্ডিশনার উৎপাদনকারী এবং বাজারজাতকারী প্রতিষ্ঠান গ্রি এয়ার কন্ডিশনারের 3 দশক পূর্তি উপলক্ষে সম্মেলন হয়েছে। এতে অংশ নেন বাংলাদেশ অনুমোদিত একমাত্র পরিবেশক ইলেকট্রামার্ট লিমিটেড এবং ট্রেড ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রতিনিধি এবং সহযোগীরা। চেঞ্জ দ্য ফিউচার উইথ গ্রি স্লোগানে বক্তৃতা করেন প্রতিষ্ঠান দুটির চেয়ারম্যান মোহাম্মদ নুরুল নিবাস সেলিম, ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ নুরুল আমিন, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল আফসার, মোহাম্মদ নুরুচ্ছাপা মজুমদার, মোহাম্মদ সাজ্জাদুন নওয়াজ, নুরুল আজম সানি, বিক্রয় এবং বিপণনের মহাব্যবস্থাপক মাহমুদুন নবী চৌধুরী সহ অন্যরা। সংবাদের এই পর্যায়ে আবারও নিয়ে নিয়েছি অশোক লীলা নিফাত অটোস বিরতি, আর বিরতির পর ফিরে এসে যা থাকছে। করোনায় মৃত্যুহীন দিন পার হওয়ার পরবর্তী 24 ঘন্টায় প্রাণ হারালেন আরো 7 জন, কমেছে শনাক্তের হার। পেয়েছিস? ম্যাম কি জিজ্ঞেস করবো? কি জিজ্ঞেস করবে? আপনার উজ্জ্বলতার ক্রিম। ক্রিম না, আমার উজ্জ্বলতার রহস্য নতুন লাক্স। জেসমিন আর ভিটামিন ই সহ নতুন লাক্স, যা দেয় মখমলি উজ্জ্বলতা। কাউকে বলো না আমার উজ্জ্বলতার রহস্য নতুন লাক্স। বাবা স্ট্যাচু আগে লাইফ বয়, তারপর আদর। দেখো এখানে ভাইরাস থাকতে পারে। বিরতির পর আমন্ত্রণ সবাইকে। করোনায় মৃত্যুহীন দিন পার হওয়ার পরবর্তী 24 ঘন্টায় প্রাণ হারালেন আরো 7 জন, তবে এই সময় শনাক্তের হার কমেছে। এদিন ময়মনসিংহ এবং বরিশাল বিভাগে কেউই আক্রান্ত শনাক্ত হয়নি। করোনার এই নিম্নমুখী প্রবণতাকে ধরে রাখতে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলছে স্বাস্থ্য অধিদপ্তর। আফরোজা হাসির রিপোর্ট। দেশে করোনা মহামারী প্রকোপের পর প্রথমবারের মতো গত শনিবার করোনায় মৃত্যু শূন্যে নেমে আসে। তবে এর পরদিনই রোববার সকাল পর্যন্ত 24 ঘন্টায় দেশে করোনায় প্রাণ হারালেন 7 জন। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়ালো 27,953 জন। তবে আগের দিনের থেকে কমে নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন 199 জন। আক্রান্তের হার 1.16%। ময়মনসিংহ ও বরিশাল বিভাগের সব জেলাসহ দেশের 39 জেলায় কেউই করোনায় আক্রান্ত হননি, যা অনেকটাই স্বস্তির বলছে স্বাস্থ্য অধিদপ্তর। কোভিড পরিস্থিতি যদিও অত্যন্ত নিয়ন্ত্রণে আছে, সংক্রমণের হার অত্যন্ত কম, তারপরও সন্দেহজনক রোগী তাদের কোভিডের পরীক্ষার পাশাপাশি প্রয়োজন হলে ডেঙ্গু জ্বরের পরীক্ষাটিও করতে হবে। আমরা বরাবরই বলি যে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলবার কোনো বিকল্প নেই। নাক মুখ ঢেকে মাস্ক ব্যবহার করতে হবে, নিয়মিত সাবান পানি দিয়ে 20 সেকেন্ড বা তার চেয়ে বেশি সময় হাত ধুয়ে ফেলতে হবে, হ্যান্ড স্যানিটাইজ করতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রেখেই প্রাথমিক কাজগুলো সুসম্পন্ন করতে হবে। করোনা ভাইরাস নিয়ন্ত্রণে রাখতে সবাইকে টিকা গ্রহণেরও আহ্বান স্বাস্থ্য অধিদপ্তরের। আফরোজা হাসি, চ্যানেল আই, ঢাকা। আটকের 13 ঘন্টা পর 4টি মাছ ধরা ট্রলার সহ বাংলাদেশি 22 জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমার নৌবাহিনী। শনিবার রাত 11:30টার দিকে সাগরে দায়িত্বরত কোস্টগার্ড সদস্যরা 4টি ট্রলার সহ তাদের নিয়ে সেন্ট মার্টিন দ্বীপ ঘাটে পৌঁছান। শনিবার সকাল 10:30টার দিকে সাগরে বাংলাদেশ জলসীমায় মাছ শিকারের সময় সেন্ট মার্টিনের কাছ থেকে মিয়ানমার নৌবাহিনীর সদস্যরা 2 দফায় 4টি মাছ ধরা ট্রলার সহ 22 জেলেকে ধরে নিয়ে যায়। পরে বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর তৎপরতায় জেলেদের ফেরত দেয় মিয়ানমার নৌবাহিনী। সেন্ট মার্টিন স্টেশন কোস্টগার্ডের একজন কর্মকর্তা জানিয়েছেন, ট্রলার সহ জেলেদের ধরে নিয়ে যাওয়ার খবর পেয়ে মিয়ানমার দূতাবাসের সাথে যোগাযোগ করে আলোচনার মাধ্যমে তাদের ফেরত আনা হয়। পটুয়াখালীর কলাপাড়ার বাদুরতলী এলাকায় উদ্ধার হওয়া একটি মেছো বাঘ কুয়াকাটা জাতীয় উদ্যানে অবমুক্ত করেছে বন বিভাগ। শনিবার বিকেলে বিপন্ন মেছো বাঘটি উদ্ধার করা হয়। কলাপাড়া উপজেলা বন বিভাগ জানিয়েছে, পৌর শহরের বাদুরতলী এলাকায় একটি বাড়ির ফাঁদে মেছো বাঘটি ধরা পড়ে। বাঘটি উদ্ধার করে চিকিৎসা দিয়ে অবমুক্ত করা হয়। প্রাণীটির বয়স 2 বছরের মতো বলে জানিয়েছে বন বিভাগ।
10 বছর একই গ্রেডে কর্মরত ডেটা এন্ট্রি এবং কন্ট্রোল অপারেটরদের অবিলম্বে পদোন্নতি সহ 3 দফা দাবি জানিয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক কর্মচারী ইউনিয়ন সিবিএ। রাজধানীর মতিঝিলে কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে কর্মচারী ইউনিয়নের সাধারণ সভায় এই দাবি জানানো হয়। সংগঠনের সভাপতি মমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নাসিরুজ্জামান। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শিরিন আক্তার সহ সিবিএ নেতারা উপস্থিত ছিলেন। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে চট্টগ্রাম সেনানিবাসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে সেনানৌ এবং বিমান বাহিনী। বক্তৃতা করেন 24 পদাতিক ডিভিশনের জিওসি এবং এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ সাইফুল আবেদিন। উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী এমপি, চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুসলিম উদ্দিন আহমেদ এমপি এবং অন্যরা। কক্সবাজারে যথাযথ মর্যাদায় উৎসাহ উদ্দীপনায় রামু 10 পদাতিক ডিভিশনে নৌ ফরওয়ার্ড বেস এবং শেখ হাসিনা বিমান ঘাটে কক্সবাজারের সমন্বয়ে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন হয়েছে। প্রধান অতিথি ছিলেন 10 পদাতিক ডিভিশনের জিওসি এবং কক্সবাজারের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ ফখরুল আহসান, বিএসপি এনডিইউ পিএসসি। রংপুরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী এবং সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্সি এমপি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন 66 পদাতিক ডিভিশনের ভারপ্রাপ্ত ডিভিশন কমান্ডার এবং ভারপ্রাপ্ত এরিয়া কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার শফিকুজ্জামান। সংবাদের সাথে আবারও নিয়ে নিচ্ছে অশোক লীলান ইফাদত বিরতি, আর ফিরে এসে খেলার খবরে যা থাকছে। ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের পদ থেকে বরখাস্ত ওলে গানার সোলশার, নতুন কোচ হওয়ার দৌড়ে জিনেদিন জিদান।